2 মাস। স্পষ্ট করে এই অর্ডারে বলা হয়েছে 60 ডেজ, 60 দিনের জন্য ধর্মতলা চত্বর সহ মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় মিটিং, মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। এই 2 মাস ধর্মতলা চত্বরে 5 জন বা তার বেশি মানুষের জমায়েতে কলকাতা পুলিশ স্পষ্ট তাদের একেবারে নিষেধাজ্ঞার কথা জানিয়ে দিয়েছে। পুজোর কলকাতায় ধর্মতলা বউবাজার এলাকায় কোনো রকম জমায়েত করা যাবে না। কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস এবং সংলগ্ন এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞার কথা এই যে গতকাল জারি করা হয়েছে এই অর্ডার, যেখানে 25 তারিখ অর্থাৎ 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর এই 60 দিন একেবারে বিএনএসএস এর 163 ধারা এই জারি থাকবে, অর্থাৎ 2 মাস এই ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশের তরফে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। একেবারে কলকাতা পুলিশের এই যে বিজ্ঞপ্তি, নিচে সিপি মনোজ ভার্মার সই রয়েছে, তাকেই আজকে চ্যালেঞ্জ করেছে সিপিএম কলকাতা হাইকোর্টে। আমি তো এইটা তোমার থেকে জানতে চাইবো যে ঠিক কোন কোন এলাকায় এই নিষেধাজ্ঞা জারির কথা এই অর্ডারে বলা হয়েছে, সিপিএম এর করা মামলাতে তাদেরই বা কি বক্তব্য? মূলত যে এলাকাগুলির কথা বলা হচ্ছে এবং যেটা আইনজীবীদের ব্যাখ্যা হচ্ছে, মূলত বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং তার পাশাপাশি ট্রাফিক গার্ডের যে হেডকোয়ার্টার রয়েছে সেই এলাকার ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে বা সেই এলাকাগুলির ক্ষেত্রে এই নির্দেশ বলবৎ হবে, এই মর্মে এই নির্দেশিকা দেওয়া হচ্ছে। এখন সিপিআইএমের যুক্তি হচ্ছে যে তুমি জানো যে আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদের অভিমুখ বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেটা কিন্তু এই ধর্মতলা চত্বর, অর্থাৎ যেখান থেকে যা মিটিং বা মিছিল শুরু হচ্ছে সেগুলো কিন্তু এই অঞ্চলে এসে শেষ হচ্ছে। ফলত সিপিআইএমের অভিযোগ হচ্ছে যে দীর্ঘদিন ধরে প্রায় 1 মাস 1.5 মাসের ওপর সময়কাল ধরে যে এই যে দীর্ঘ একটা আন্দোলন চলছে এই ধরনের অন্যায়ের প্রতিবাদে, সেই আন্দোলনকে কার্যত কলকাতা পুলিশ সেটাকে বন্ধ করতে চাইছে এবং সেই আন্দোলনকে স্তব্ধ করার জন্যই এই ধরনের একটা নির্দেশিকা দেওয়া হয়েছে বলে সিপিআইএমের আইনজীবীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং তারা বলছেন যে ওই এলাকাতে এই যে 144 ধারা অর্থাৎ পূর্বতন 144 ধারা এবং বর্তমানে নতুন যে আইন রয়েছে সেই আইনের 163 নম্বর ধারা, এই আইন বলবৎ করার প্রয়োজনীয়তাটা কি? তার কারণ হলো ওই এলাকাতে একটা শান্তিপূর্ণ অবস্থান হচ্ছে, শান্তিপূর্ণ মিটিং হচ্ছে বা মিছিল হচ্ছে, প্রতিবাদ সভা হচ্ছে, সেখানে এই শান্তিপূর্ণ প্রতিবাদ সভাগুলোকে বন্ধ করার জন্য কি প্রয়োজন? এবং তার পাশাপাশি তারা বলছেন যে এই বিজ্ঞপ্তির একেবারে প্রথমেই লেখা হয়েছে, তারা সূত্র মারফত অর্থাৎ পুলিশ সূত্র মারফত খবর পেয়েছেন যে ওই এলাকাতে বড় সড়ো কোনো ধরনের একটা গণ্ডগোল হতে পারে। এখানেই তারা প্রশ্ন তুলছেন যে কোন বড় ধরনের গণ্ডগোল ওই এলাকাতে হতে পারে এবং পুলিশ কোন সূত্র থেকে এই খবর পেয়েছে এবং সেই সূত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং তারা কিন্তু স্পষ্টতই বলছেন যে এই আন্দোলনটাকে কার্যত স্তব্ধ করার জন্য, কণ্ঠরোধ করার জন্য এই ধরনের একটা নির্দেশিকা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে, এটা যেমন একটা দিক। তারা তার পাশাপাশি বলছেন যে কলকাতা পুলিশের ওয়েবসাইট খুললেই দেখা যাবে এই যে মূল এলাকাগুলো রয়েছে, যেই এলাকাতে 163 ধারা বলবৎ করা হয়েছে, সেই এলাকাগুলোর ক্ষেত্রে বেশ কয়েকটি বড় বড় পুজো হয় এবং এই এলাকাগুলি থেকে অন্যত্র মানুষ যান এবং অন্য অঞ্চলের মানুষ এই এলাকাতে শুধুমাত্র পুজো দেখবার জন্য আসেন। তাহলে পুজো দেখবার যে নিয়ম রয়েছে, পরম্পরা রয়েছে বা ঐতিহ্য রয়েছে, সেটাও কি বন্ধ হয়ে যাবে? ফলে সব মিলিয়ে এই একাধিক প্রশ্ন তুলে সিপিআইএমের আইনজীবীরা তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই মামলা দায়েরের অনুমতি সকালেই দেওয়া হয়েছিল, মামলা দায়েরের যে প্রক্রিয়া ছিল সেটা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আগামীকাল এর বিচার প্রক্রিয়া শুরু হলে তার পরবর্তী ক্ষেত্রে যে নির্দেশ রয়েছে সেটা কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে। একেবারে বেশ সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। নিঃসন্দেহে আগামীকাল শুনানি হতে চলেছে, সেই শুনানিতে কি বলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি এবং কি নির্দেশ দেন সেদিকে নজর থাকবে।